তারপর মনে পড়ে জাঙ্কুক তার কোমর জড়িয়ে ধরেছিল। বাই এনি চান্স জাঙ্কুকের হাত থেকে রক্ত লেগেছে? তার কি হাত কেটেছে? উদার মনের টের মায়া হয়। সে চট করেই ভেবে ফেলে একবার দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। ইয়ন্তনকে কোলে তুলে এক দৌড়ে এগিয়ে যেতে নেয় জাঙ্কুকের রুমের দিকে। মাঝপথেই দেখা হয় জেহবের সাথে। সে সবেই বাড়িতে ঢুকলো। তে বলে ওঠে, জেহব ভাই, খ্যাপা ষাঁড়ের কি হাত কেটেছে? মিনিট দুয়েক সময় লাগে জেহবের বুঝতে খ্যাপা ষাঁড়টা আসলে কে। যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাহ, মারাত্মক নাম দিয়েছে তো। বাহ তে, সুন্দর নাম দিয়েছে তো। রাখুন সুন্দর নাম। কেটেছে কিনা বলুন। কাটেনি তো। জীবনযাপক কাচের ড্রিঙ্কসের গ্লাস মুঠো করে ধরেছিল। ব্যাস, গ্লাস ভেঙে গড়িয়ে গেল, আর কিছু সংখ্যক কাজ তার হাতেও ঢুকে গেল। আঁচি পল্লব বড় বড় হয়ে যায় তেল। খ্যাপা ষাঁড় তাহলে হিরো হওয়ার পায়তারা শুরু করেছে। দেখতে শুনতে খারাপ না, হিরো হলেও হতে পারে, তবে এখনই তার মাটিতে পা পড়ে না। হলুমানের মতো ব্যবহার করে। একবার হিরো হয়ে গেলে তো সে আসমানে উড়বে। ভাই, আমি যাচ্ছি, হ্যাঁ, তার হাতটা দেখে আসি। যে হোক কিছু বলবে তার সুযোগ না দিয়ে এক দৌড়ে চলে যায় তে। একদম জাঙ্কুকের কক্ষের সামনে গিয়ে থামে। ইয়ন্তনকে কোল থেকে নামিয়ে আলতো করে ধাক্কা দেয় দরজায়। ব্যাস, খুলে যায়। তে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথাখানা ঢুকিয়ে দেয়। সাথে সাথে স্তব্ধ হয়ে যায়। এসব কি দেখেছে সে? ঠিক ঠিক। তে একবার ভেবে নেয় মাথা সরিয়ে নেবে। শত হোক, ভাই তো। পর মুহূর্তে ভাবে, তে দেখে নে, এরকম হঠাৎ দৃশ্য আর কখনোই দেখতে পারবি না। অশ্লীল জিনিসে সকলেরই নজর বেশি। একবার ভুল করে তাকালে দ্বিতীয়বার ইচ্ছে করে চোখ দুটো সেদিকে চলে যায়। এটা তের ক্ষেত্রে নাকি সকলের ক্ষেত্রেই জানা নেই তার। শুধু জানে এই মুহূর্তে দৃষ্টি সরাতে মন চাচ্ছে না। মন বলছে, দেখতে থাকো, দেখতে থাকো। এমন দৃশ্য সচরাচর সামনে পড়বে না। মস্তিষ্ক বলছে, ছি তে, তোর না বয়ফ্রেন্ড আছে? তুই না অন্য একজনকে ভালোবাসিস? তাহলে পরপুরুষের পানে নজর দিচ্ছিস কি করে? লজ্জা নেই তোর? জীবন জাঙ্কুক নিজ কক্ষে ড্রেস চেঞ্জ করছে। শার্ট দীর্ঘক্ষণ আগেই খুলে ছুঁড়ে মেরেছে কোথাও একটা। আশেপাশে দৃষ্টি ফিরিয়ে শার্টের হদিস পায়নিতে। আর জিন্সখানা এইমাত্র খুলে ফেলল। এখন তার পরে ছোট্ট প্যান্ট, ধবধবে ফর্সা শরীর। কোথাও লোমের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। বড় বড় চুলগুলো কপালে এসে পড়েছে। গোলাপি অধরে ভিঙুল কামড়েছে মনে হয়। লাল লাল দেখাচ্ছে এবং একটু ফোলা ফোলা। ঠোঁট মেলে হাসতে সে জানে না। কণ্ঠনালী উঁচু জিনিসটা ঢেকে ফেলেছে। বুকের দুই পাশে দুটো কয়লা। তারপর তার নিচে নাভির গোল। অনটান একখানা ব্যান্ডেজ লাগানো পেটের বাঁ পাশে। গোটা গায়ে এবং পিঠে অনেক অনেক ছোট ছোট ক্ষত, যেন 1971 সালে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিল। তখন বুলেটের আঘাত কিংবা ছুরির লাঠির মাইর পড়েছিল সর্ব অঙ্গে। ফ্যালফ্যাল নয়নে খানিকক্ষণ তাকিয়ে থাকে, অনেকক্ষণ। তারপর বিড়বিড় করে বলে, একটা মানুষকে আদর করে হাতি ডাকি, তাই বলে তাকে হাতির মতোই দেখতে হবে? এটার কোনো মানে হয়? নির্লজ্জতে নিজ দৃষ্টি টেনে হিঁচড়ে সরিয়ে নেয় জাঙ্কুকের পান হাতে। মাথাখানা বের করে আনে দরজার হাতল থেকে। সোজা হয়ে দাঁড়িয়ে শরীরে জড়িয়ে রাখা ওড়নাখানা মাথায় পেঁচিয়ে ভদ্রসভ্য মেয়ে হয়ে নেয়। তারপর মনে পড়ে ইয়ন্তনের কথা। তখন তো ইয়ন্তনকে নামিয়ে দিয়েছিল। দুষ্টুটা আবার কক্ষে ঢুকে পড়ল না তো? চিন্তিততে পুনরায় ইয়ন্তনকে খোঁজে। কক্ষে উঁকি দিতে উদ্যত হয়। তখনই নজর পড়ে ফ্লোরে। লুচুদের লুচু বিড়াল আরাম করে শুয়ে জাঙ্কুককে চেঞ্জ করতে দেখছে। হতাশতে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, না নিজে মানুষ হতে পারলাম, আর না তোকে মানুষ করতে পারলাম। আমার মতো চরিত্রের গুণ কোথা থেকে পেলে রে সোনা? ইয়ন্তনের পা টেনে তাকে সরিয়ে দিতে চায়। বিরক্ত হয় বিড়ালটি। কেমন করে তাকায় তীর পানে।
হাত পা নাড়িয়ে ছোটাছুটি করে বোঝায় সে দেখবে। তে বোধহয় বুঝলো না, তাই কোলে নিতে যায়। চালাক ইয়ন্তন মালিকের হাতে খামচি কেটে ঢুকে পড়ে কক্ষে। তে ভেঙচি কাটে, বিড়বিড় করে বলে, তোকে সহ আমাকে একজন নির্লজ্জ বেহায়া তকমা লাগিয়ে উন্নত দেশ সুইজারল্যান্ড থেকে জুতো পেটা করে তাড়াবে। জিনের হাতের বাচ্চা ছেলে জাংকুক, হাতি ওরফে গোলামের পুত, দেখে নিস তুই। তে বেমালুম ভুলেই বসেছিল সে আসলে কেন এসেছিল এই কক্ষের পানে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে পড়ে। তারপর মনে পড়ে ইয়ন্তনকে রেখে চলে গেলে বাঘ মামা বিড়াল মেরে দিবে। শুকনো ঢোক গিলেতে এবং পরপরই দরজা টোকা দিয়ে বলে, আসসালামু আলাইকুম বড় ভাইয়া, ভালো আছেন? আমি একটুখানি আপনার কক্ষে ঢুকতে পারি? কৃপা করে ঢুকিবার অনুমতি পেশ করুন বাঘ মামা। থুকু জাহাপনা। এতক্ষণ ওকে ঝুঁকি মারার সময় পারমিশন নিয়েছিলে? চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে যেমন পরিস্থিতি হয়, তের অবস্থাও তেমন হয়েছে। উজ্জ্বল মুখখানা পাংশুটে হয়ে গিয়েছে। লোকটা তো এইদিকে তাকায়নি, তাহলে কি করে বুঝলো? বার করে শুকনো ঢোক দিলে একবার ভাবে এক দৌড়ে চলে যাবে, পরপরই মনে নিজেকে নির্দোষ প্রমাণ করার শখ যাবে। অগত্যা ইনোসেন্ট ফেস করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কক্ষের ভেতর। কপালে ভাঁজ ফেলে আঁখি পলক ছোট ছোট করে নিরপরাধীর সুরে জবাব দেয়, আমি তো এসেছিলাম আপনার হাত দেখতে, আপনার ফুলো ফুলো বড়ি দেখতে নয়। আর ওকে দিয়ে হাতই দেখছিলাম, অন্য কিছু নয়। আমার চোখ খুবই ভালো, আপনি যে ন্যাংটো প্যান্ট পরেছিলেন সেটা একদমই দেখিনি। তের ভাষণ শুনতে শুনতে কাবাটের পানে এগোয় জাংকুক। শান্ত ভঙ্গিমায় কাবাট খুলে কালো রঙের টি শার্ট বের করে এবং পরপরই গায়ে জড়িয়ে নেয়। বিরক্ত হয় তে। আর একটু থাকতো খালি গায়ে, ফুলো ফুলো মাসেল ভাঁজ বুক দেখতে দারুণ লাগে তার। শাহরুখ খানের বডি দেখে কতবার ক্রাশ খেয়েছে এবং শক্ত না নরম ছুঁয়ে দেখার স্বাদ পোষণ করে হৃদয়। ইয়ন্তন জাংকুকের পেছনে পেছনে ঘুরছে। সে যেদিকে যাচ্ছে সেও সেই দিকে যাচ্ছে। মনে মনে তারও ইচ্ছে যাচ্ছে জাংকুকের কোলে ওঠার, ছুঁয়ে দেওয়ার। নিজের লালন পালন করা বাচ্চাটির ভাবানুবার বুঝতে 2 সেকেন্ডও সময় লাগে না তের। সে বাঁকা হেসে আওড়ায়, ওরে আমার ইয়ন্তন, একটু লজ্জা শরম বাঁচিয়ে রাখছো না, মায়ের মতো হোস না। নিজের কথা শেষ করে সামনে তাকাতেই দেখতে পায় তার ঠিক নাক বরাবর জাংকুক দাঁড়িয়ে আছে, বুকে হাত গুজে। তে মাথা উঁচু করে এক পলক তাকায় জাংকুকের পানে, পরপরই ক্যাবলা হাসি দিয়ে বলে, এখন তাহলে যাই ভাইয়া, অনেক রাত হলো, ঘুমাবো। ডিস্টেন্স মেনটেন করে চলবে আমার থেকে, ফার্দার আমার সামনে আসবে না। তোমাকে আমার পছন্দ। জাংকুককে কথা শেষ করতে না দিয়ে তে বলে ওঠে, আপনাকে আমার পছন্দ না, আপনার সামনে আসার ইচ্ছেও নেই, জাস্ট মানবিকতার খাতিরে এসেছিলাম। এরপর থেকে আর যেখানে সেখানে মানবতা দেখাতে আসবো না, যত সব আজাইরা ঢং। মুখ বাঁকিয়ে মুহূর্তেই প্রস্থান করে তে। ইয়ন্তন কি বুঝলে কে জানে, সেও সুরসুর করে মালিকের পেছনে চলে যায়। জাংকুকের ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখা মিলল বোধ হয় এবং পরপরই সেটা মিলিয়ে যায়। জিন বেগম ছেলের সাথে ভালো মতো 2 দণ্ড কথা বলতে পারেননি এখন পর্যন্ত। পারেননি বলতে জাংকুক তাকে সময় দিচ্ছে না। এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য কফি করে এনেছিল, কিন্তু কক্ষে প্রবেশ করে দেখে ছেলে নেই, গোটা বাড়িতে কোথাও নেই। মানুষে চলে গিয়েছে। হঠাৎ জিন বেগম মন খারাপ করে কিচেনে ঢুকে রান্না করতে। জিমিন এবং তার বাচ্চা সোফায় বসে আছে। মা মেয়ের এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। অসুস্থ মা ঠিক করে বসতে পারছে না, তবুও বাচ্চাকে কোলে নিয়ে হাসি মুখে এটা ওটা বলছে, আর অবুঝ শিশু হাসছে। সে খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে তার জীবনে অনেক না পাওয়া রয়েছে। মন খারাপের অনেকগুলো কারণ আছে, কিন্তু কখনোই মন খারাপ হয় না, কখনো কান্না পায় না। 13 বছর বয়সে মা মারা গিয়েছিল। মাকে কবরে শুয়ে রেখে আসার 3 ঘন্টা বাদেই বাবার দ্বিতীয় বিয়ের কথা শোনেতে।
জানতে পারে তার বাবা সিঙ্গাপুরে আরেকটা বিয়ে করেছে। হয়তো সেই খবর জানতে পেরেই মা পরলোক গমন করেছে। না হলে ভালো মানুষ কখনো হঠাৎ করে মারা যেতে পারে। মা হারাতে দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। তাই সেদিন জাঙ্কুকের দাদা জোর করে তার দায়িত্ব তুলে দিয়েছিল জিন বেগমের কাঁধে। কিসের একটা পেপারে সাইন করিয়ে সারা জীবনের জন্য জিন বেগমের সাথে বেঁধে দেওয়া হয়েছিল তেকে। বলা বাহুল্য, জিন বেগম কখনো দায়িত্বর হেলাফেলা করেনি। মায়ের মতো আগলে রেখেছে তাকে। চাওয়া পাওয়া সবটা পূরণ করেছে এবং এখনো করছে। প্রতি মাসে বাবা নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠায় তের অ্যাকাউন্টে, কিন্তু জিন বেগম সেই টাকা খরচ করতে দেয় না। তে একটা ব্যাপার ভেবে দেখে, তার মা সব দায়িত্ব পালন করলেও তাকে বিয়ে দিচ্ছে না কেন? এই তো 21 বছর হয়ে গিয়েছে তার, কয়েকদিন পরে 22 হবে, বুড়ি হয়ে যাচ্ছে, অথচ মা বিয়ের কথা ভাবছে না। তে কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায়। জিমিনের পাশে বসে চিল্লিয়ে বলে ওঠে, মা, তুমি আমাকে বিয়ে দিচ্ছ না কেন? আমার যে বিয়ের বয়স হয়ে গিয়েছে, ভুলে গেছো? তখনই জাংকুক আর জেহোক বাড়িতে ঢুকলো এবং তারা সম্পূর্ণ কথা শুনেছে তের। জিমিন তের কোলে তুলে দেয় বাচ্চাকে এবং একটু আরাম করে বসে। সদ্য সিজার করা হয়েছে। খানিকক্ষণ বাচ্চা কোলে রাখলে পেরেশান হয়ে ওঠে। তে বাচ্চাকে কোলে নিল ঠিকই, তবে মনে মনে বিড়বিড় করে বলে, কয় বছরের জন্য যে আমার কোলে তুলে দিল আল্লাহ জানে। ইদানিং ইয়ন্তন ভীষণ জেলাস ফিল করে। এই যে তের কোলে ছোট বাচ্চা, যাকে এই মুহূর্তে টুকটাক চুমু খাচ্ছে, এটা দেখে তার হিংসে হচ্ছে। মনে হচ্ছে তাকে গুরুত্ব কম দিচ্ছে। অসহায় ইয়ন্তন বসে পড়ে তের পায়ের কাছে, কুটুর কুটুর নয়নে তাকিয়ে থাকে। অপেক্ষা করে কখন এই বাচ্চাটা নামবে তার মালিকের কোল থেকে। জিন বেগম একটার পর একটা বাটি এনে রাখছে টেবিলে। একটু আগে তে মস্ত বড় একখানা কথা বলেছে, বেমালুম ভুলেই গিয়েছে বোধহয় তিনি। কোনো জবাব দিল না, প্রতিক্রিয়া করল না। কেন কেন? জাংকুক শান্ত নয়নে তাকিয়ে আছে তের পানে। যে হোক একবার তেকে দেখছে তো একবার জাংকুককে। তারপর কিছু একটা চিন্তা করে একগাল হাসে। বাঁ হাতে চুলগুলো পেছনে ছেড়ে টি শার্ট খানা টেনে টুরে ঠিক করে নেয়। পকেট থেকে ফোন বের করে তার স্ক্রিনে নিজের চেহারাখানা একবার দেখে নেয়। তে, তোমার জন্য একটা ছেলে দেখেছি, বলতে বলতে এগিয়ে যায়। একদম তের পাশে গিয়ে বসে পড়ে। জিমিন ছোট ছোট নয়নে জেহকের পানে তাকিয়ে বলে, তোকে কে দায়িত্ব দিচ্ছে তের জন্য ছেলে খোঁজার? আহ জিমিন, তুই সারা জীবন বড়দি থেকে যাবি। আমিও বাংলাদেশি, তেও বাংলাদেশি, তো আমার একটা দায়িত্ব রয়েছে না? তুই বলো, দায়িত্ব আছে না? তে খুশি হয়ে কিছু বলতে যাবে তার আগে জিন বেগম বলে ওঠে, আমি কখনো তের বিয়ে দিব না। জেহপের হাসি খুশি মুখটা চুপসে যায়। সেই সাথে তেরও। তাকে বিয়ে দেওয়া হবে না মানে? সারা জীবন সিঙ্গেলে কাটাতে হবে? গভীর রাতে বরের সাথে রোমান্স করা হবে না? চুমু খাওয়া হবে না? বাচ্চার মা হওয়া হবে না? বরের কোলে ওঠা হবে না? এটা মানা যায়? তে মানতে পারবে? কখনোই না। আচমকা তে চিৎকার করে দাঁড়িয়ে পড়ে, চিল্লিয়ে বলে, মা, আমার বিয়ে করতেই হবে। একটা জীবন জামাইয়ের আদর ছাড়া কাটাতে পারবো না আমি। চারজন সদস্য বড় বড় নয়নে তাকায় তের পানে। জাংকুক জল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে, বেয়াদব একটা। জিন বেগম আর জিমিন হেসে ফেলে। জেহক আফসোসের সুরে বলে, তোমার মতো করে বলতে পারি না বলে আজও আমি সিঙ্গেল। লজ্জা পায় কে? এত জোরে বলা উচিত হয়নি। এতগুলো বড় বড় মানুষ। ছি তে ছি, তুই তো দেখছি সত্যি সত্যি চরিত্রহীন হয়ে যাচ্ছিস। চরিত্রের চও নেই তোর। কাচুমাচু হয়ে বসে পড়ে। জিন বেগম প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলে, আমার দুটো সন্তান, তাদের কাছে আমার কোনো মূল্য নেই। বছর পর বছর চলে গিয়েছে, তারা কখনই আমার খোঁজ নেয়নি। হ্যাঁ, প্রতি মাসে মোটা অঙ্কের কিছু টাকা পাঠিয়েছে। দীর্ঘদিন জন্ডিসে ভুগেছি। বাড়ির প্রতিটা সদস্য বদনাম দিয়েছিল। আমি বুড়ো বয়সে প্রেগনেন্ট হয়েছি। আমার ছেলে মেয়ে পাশে থাকলে
এমন বদনাম দেওয়ার সাহস কারোর হতো না। আমার বেঁচে থাকার অবলম্বন তে। এই মেয়েটিকে বুকে জড়িয়ে বেঁচে আছি আমি। আমার সুখ দুঃখে এই একটা মানুষকেই পাশে পাই। তাকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠালে যে আমি একদম নিঃস্ব হয়ে যাব, একাকিত্বে মরে যাব। বলতে বলতে আঁখিতে অশ্রু জমে জিন বেগমের। আবেগে ভেসে যায় তেও, তারও কান্না পায়। জিন বেগমের দুঃখের কথা শুনে নেয়, নিজের দুঃখের কথা মনে করে। চিরন্তন সত্য কথা হচ্ছে তের ও জিন বেগম ছাড়া আর কেউ নেই। এই মানুষটি না থাকলে কেউ একাকিত্বে মরে যেত। জিমিন হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। সবাইকে সেন্টি খেতে দেখে তে বলে ওঠে, ও মা, তোমার যদি আরো একটা ছেলে থাকতো তাহলে তাকে আমি বিয়ে করে থাকতে পারতাম। তারপর সারা জীবন একসাথেই থাকতাম। দারুণ হতো না? জাংকুক বড় বড় পা ফেলে নিজ কক্ষের পানে অগ্রসর হয়। এতক্ষণে কেউ তাকে খেয়াল করেনি। জিন বেগম পায়েসের বাটি হাতে নিয়ে এক দৌড়ে এসে দাঁড়ায় জাংকুকের সামনে এবং বলে, শুভ জন্মদিন বাবা। তোর বাকিটুকু শেষ করতে পারে না জিন বেগম। জাংকুক তাকে পাশ কাটিয়ে চলে যায়। জিন বেগম ধপ করে বসে পড়ে ফ্লোরে। আজ তার ছেলের জন্মদিন, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের পছন্দের সকল কিছু একা হাতে রান্না করেছে। ভেবেছিল আজকের দিনটাতে জাংকুক তার সাথে ভালোভাবে কথা বলবে, পায়েস খাবে, কিন্তু তার কিছুই হলো না। খুব বেশি ভুল করেছিল কি সে? মস্ত বড় অপরাধী যে হোক হতাশ হয়। জিমিনও কেঁদে ফেলে, তে জল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে বড় বড় চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। সেই সকালে কারোরই আর খাওয়া হয় না। জিন বেগম নিজ কক্ষে দরজা আটকে কাঁদছে। জিমিন তৈরি হতে গিয়েছে। আজকে তাকে হাসপাতালে যেতে হবে চেক আপ করাতে। জিমিনের স্বামী সুগা এবং শাশুড়ি এসে বসে আছে। তারাই নিয়ে যাবে ডাক্তারের কাছে। বাবু এখন সুগার কোলে। তে ইয়ন্তনকে কোলে নিয়ে একটু বাহিরে বের হয়। কাউকে বলে আসেনি, সাথে এনেছে জিন বেগমের ফোনখানা। বোগাম রিপ্লাই করেছিল মেসেজের এবং বলেছে আজকে কল দিবে। এখানকার মেয়েগুলো বেশ সুন্দর। জিন্স, টপ, শার্ট, যে ড্রেসই পরুক তাদের বেশ সুন্দর লাগে। তে রাস্তার এক কোণা দিয়ে হাসছে এবং রাস্তা দিয়ে যত মানুষ আসছে সবাইকে পর্যবেক্ষণ করছে। সরু রাস্তার দুই পাশেই রয়েছে ছোট ছোট বাড়ি। বাংলাদেশের ঢাকা শহরের মতো উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। অতিরিক্ত যানবাহনও নেই। রিক্সা, অটো, টেম্পু, ঠেলা গাড়ি কিছুই নেই। শুধু একটু পরপরই লাল কালো সাদা রঙের 4 চাকার গাড়ি দেখা যাচ্ছে। খুব বেশি জোরে ড্রাইভ করছে না, বরং রয়েছে ধীরে সুস্থে। হাঁটতে হাঁটতে কত দূরে চলে এসেছে জানা নেই টের, তবে পা ব্যথা করছে। কোল থেকে ইয়ন্তনকে নামিয়ে রাস্তায় বসে পড়ে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে পার প্রোগ্রাম নামটা ভেসে ওঠে। তে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়ো করে রিসিভ করে। হ্যাঁ, আমি তে। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। হ্যাঁ, চিনতে পেরে কল করেছি। কেমন আছো? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। সুইজারল্যান্ডের কোথায় আছো? জুরিখ শহরে মেবি। সেখানে আমার নানু বাড়ি। বছর একবার যাওয়া হয় আমার। কতদিন থাকবে তুমি? 2-3 মাস মনে হয়, সঠিক জানি না তো। ঠিক আছে, আমি আসছি এই মাসের মধ্যেই। জুরিখ নদী দেখেছো? আমাকে এখানে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, কিছুই দেখতে পারিনি। আচ্ছা, আমি এসে ঘুরতে নিয়ে যাব। তের খুশি আর দেখে কে, মনটা নেচে ওঠে বেগম তোলে। কিছু বলার জন্য হাঁ করে, তখনই ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর। এই নিয়ে 3বার এই কণ্ঠ শুনল তে। এখানে কি করছো? চমকে পেছনে তাকায় তে। কালো রঙের একখানা গাড়ি থেমে আছে ঠিক তার পেছনে। গাড়ির কাঁচ নামানো। সে কাচের মধ্যে দেখা যাচ্ছে জাংকুকের গম্ভীর মুখশ্রী। হাত ফসকে ফোনখানা পড়ে যায় টের। ইয়ন্তন পরিচিত মুখ দেখে এক দৌড়ে গাড়ির নিকট চলে যায়। মিউ মিউ আওয়াজ তুলে ডোর খোলার ইঙ্গিত দেয়, কিন্তু পাষাণ জাংকুক খোলে না ডোর। তে মাথা নিচু করে ফেলে।
কোলের মধ্যে পড়ে থাকা ফোন কানা তুলে কানে নেয়। ছোট স্বরে বলে, আমার ভাইয়া এসেছে, রাখছি, পরে কল করব। পরপরই কান থেকে ফোন নামিয়ে দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুকের কপালে ভাঁজ পড়ে। ভাই এসেছে, ভাই। জাঙ্কুক তার ভাই হয়। তে দাঁড়িয়ে পড়ে। টুপা এগিয়ে এসে ইয়ন্তনকে কোলে তুলে নেয় এবং মাথা নিচু করে বলে, ঘুরতে এসেছিলাম, যাচ্ছি বাসায়।